শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা পাঠিয়েছে সে কলকাতাতে থাকে। তো তার সঙ্গে এবং তার সঙ্গে নয়, তার বন্ধুর সঙ্গে ঘটনা ঘটে গেছে। তো সে যেরকমভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি সেরকমভাবেই পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম নিশা, আমার বাড়ি কলকাতায়। এবং যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আমার সঙ্গে নয়, আমার বন্ধুর সঙ্গে ঘটে গেছে। ঠিক আছে, ঘটনাটা 2 বছর আগের ঘটনা। তো যখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম সেই সময়কার ঘটনা। তো আমি প্রথম থেকে বলি। তো এক যখন এই ঘটনা ঘটেছিল, ঘটনাটা ঘটেছিল হচ্ছে আমাদের যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানে আমার বড় কাকার ছেলে পৈতে ছিল। তো ওই সময় ওখানে আমাদের ইনভাইটেড ছিলাম আমরা। তো আমরা যেহেতু বাবার চাকরির জন্য আমরা কলকাতায় থাকি এবং আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের একটা ছোট্ট গ্রাম, মানে ওটাকে এখনও গ্রামই বলা চলে আর কি। তো ওখানে আমাদের গ্রামের বাড়ি ছিল। তো ওখানে আমাদের যেতে হতো, আমাদের ইনভাইটেড ছিলাম আমরা, সেই জন্য আমরা ওখানে যাব। আমার বড় কাকার ছেলের পৈতে, মানে আমার ভাই হয় আর কি। তো তারপর কি হলো, তো সেখানে আমরা যাব। তো সেই জন্য আমি আমার যে বন্ধু ছিল, বন্ধুর নাম ছিল পৌলমী, ওকে আমি বললাম যে তুই কি আমাদের সাথে যাবি? তুই বলছিল অনেকদিন থেকেই যে গ্রামের দিকে ঘুরতে হবে, গ্রামের দিকে ঘুরতে হবে। তো চল তাহলে তুই আমাদের সঙ্গে গেলে মজা হবে, তোর ভাল লাগবে জায়গাটা, পুরো একেবারেই গ্রামের মতো, তো ওখানে গেলে ভাল লাগবে। তখন সে বলে যে দাঁড়া, আমি তাহলে বাড়ি থেকে জিজ্ঞেস করি মাকে, নাহলে তো ছাড়বে না। তো সে তার মাকে জিজ্ঞেস করে, তার মা তাকে বারণ করে দেয়। হ্যাঁ, প্রথমেই। তারপর সে তার দিদিকে বলে। দিদি প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে রাজি হয়ে যায়, তার জামাইবাবু রাজি হয়ে যায়। হ্যাঁ, তারপর সে দিদি তার মাকে রাজি করে যে ও একজন ইতিহাসের ছাত্র, ও মুর্শিদাবাদ জায়গাটারও ভাল লাগবে। হ্যাঁ, ওই অনেক কিছু বলে রাজি করায়। তারপর সে আমাদেরকে বলে যে সে আমাদের সঙ্গে যাবে। তো ঠিক আছে, আমরা বেরোলাম। যেদিনকে আমাদের বেরোনোর কথা ছিল সেদিনকে আমরা বেরোলাম। হ্যাঁ, আমাদের ওখানে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেছিলো। আমরা ওখানে গিয়ে, আমাদের বাড়িতে গিয়ে একটু রেস্ট করে মানে মানে ফ্রেশ হয়ে আমার যে ঘর সেখানে রেস্ট করছিলাম। হঠাৎ করে সন্ধ্যেবেলার দিকে কারেন্ট চলে যায়, 7টা-8টা বাজে ওইরকম সময় কারেন্ট চলে যায়। তো আমাদের ওখানে যদি একবার কারেন্ট যায় পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। মানে এরকম কলকাতার মতো ওখানে এরকম হয় না যে 2টো বাড়িতে কারেন্ট আছে, 3টে বাড়িতে কারেন্ট নেই, এরকম কোনো ফেজ সিস্টেম কিছু নেই ওখানে। যদি একবার কারেন্ট যায়, এক তো সব জায়গায় কারেন্ট নেই, আর যেই জায়গাগুলোতে কারেন্ট আছে সেখানে যদি কারেন্ট যায় প্রায় অনেকক্ষণ ধরেই কারেন্ট থাকে না এবং সবার বাড়িতে একসাথে কারেন্ট চলে যায়। তো ওখানেও তখন কারেন্ট গেল। ঠিক আছে, আর আমাদের যে বাড়িটা ছিল সে বাড়িটা ছিল বিশাল বড় একটা বাড়ি, উচ্চতা এবং আশেপাশে জায়গা জমি রয়েছে সেই দিক দিয়েও। বাড়ির যে গেট, মানে রাস্তা দিয়ে ঢোকার জন্য যে গেট, সেই গেটটা দিয়ে ঢুকলেই একটা বিশাল বড় একটা দালান, একটা উঠোন যাকে বলে, সেই উঠোন। দুপাশে সব ফুলের গাছ রয়েছে এবং তারপর আমাদের বাড়িটাও প্রায় 3তলা মতো। হ্যাঁ, 3তলা বাড়িতে অনেক 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 রুম রয়েছে। যেহেতু আমাদের জ্ঞাতি গোষ্ঠী অনেক রয়েছে সেই জন্য আমাদের রুম, মানে ঘরও অনেক, যাতে কোনো অনুষ্ঠান হলে সেখানে কারোর সমস্যা না হয় আর কি। তো আমরা ছিলাম। এবার যখন কারেন্ট গেল, ঠাকুমা আমাদেরকে বললো যে সবাই উঠোনে চলে আয়, আমি মুড়ি মাখছি, একসাথে সবাই মিলে বসে বসে খাবো। ঠিক আছে, সবাই গেলাম। এবার বড়রা যারা ছিল তারা আলাদা আলাদা কথা বলছিল। বড়রা বলতে ওই অনুষ্ঠানের জন্য সবাই একত্রিত হয়েছিল আর কি। এবং সেখানে ছিল হচ্ছে বড় পিসি, মানে একটাই পিসি আমার, ওই পিসি স্বামী এবং তার 2 ছেলে মেয়ে, ছোটো কাকার ছেলে মেয়ে এবং তার বউ, মানে কাকি। আর বড় কাকা তিনি ওখানেই থাকেন, বড় কাকার বউ এবং তার একই যে ছেলে যার পৈতে আর কি। এবং আমরা 3জন, মানে আমি, আমার বাবা মা আর আমার বন্ধু পৌলমী, এই কজন আমরা ওখানে ছিলাম। এবার যারা বড়রা তারা অনুষ্ঠানের বিষয়ে সব কথাবার্তা বলছে আলাদা, মানে বড় কাকা, ছোটো কাকা, আমার বাবা, পিসেমশাই, সবাই এরা সব আলাদা আলাদা কথা বলছে।
আর আমরা যারা ছোটরা ছিলাম তারা সবাই ঠাকুমার সাথে বসে গল্প করছিলাম। ঠাকুমাকে আমরা বলছিলাম যে একটা ভূতের গল্প বলো, এই সময় তো ভূতের গল্প একদম জমে যাবে, শীতকালের সময়, সুতরাং গরম লাগার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো আমরা সবাই এরকম ঠাকুমাকে বলছি অনেক ভূতের গল্প বলতে। তো সেই সময় ঠাকুমা গল্প বলা শুরু করে, এবং তখন আমি এটা জানতাম না যে ঠাকুমার মধ্যে একটা ক্ষমতা রয়েছে, যেটা মানে ছোটো থেকে একটা ক্ষমতা রয়েছে যার দ্বারা সে নেগেটিভ কোনো স্পিরিট খুব সহজে বুঝতে পারে এবং খুব সহজে দেখতে পারে। এটা আমি আমার ওই কাকার ছেলে, মানে যার পরিতে, তার থেকে আমি জানতে পারি, ঠিক আছে। তো এই জন্য সে অনেক অনেক জায়গায় অনেক রকমের ভূত দেখেছে, হ্যাঁ, অনেকবার ফিলও করেছে, ভয়ও পেয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো সে তখন আমাদের অনেক গল্প ঘটনা বলে। তো সেই সময় হঠাৎ করে একটা ঘটনা শেষ হওয়ার পরেই আমার যে পিসির ছেলে, সে আমাকে বলে যে দিদি তুই বল না ওই ঘটনাটা বলতে। আমি যে কোন ঘটনা? তখন ওই যে আমবাগানের ঘটনা। তখন আমি বললাম আমবাগানের কোন ঘটনা, আমি তো জানি না। তখন ওই দাদা, মানে যার পুঁতে আর কি, সে বলে যে ওই ঘটনা শুনতে হবে না, ওটা খুবই বাজে ঘটনা, রাতে ঘুম আসবে না, এইসব বলে। তখন এই কথাটা শুনে আমার তো আরও মানে কৌতূহল জেগে গেছে যে কী এমন ঘটনা যে রাতে ঘুম আসবে না, এবং আমার যে পৌলমী বন্ধু, তারও অনেক কৌতূহল। আমরা সবাই তখন ঠাকুমাকে জোরজার করেছি যে বলো বলো কী ঘটনা শুনি একবার, এবং বলতে লাগছি। তো তখন ঠাকুমা আমাদেরকে সব ঘটনা বলে, ঠিক আছে। বলার পরে আমাদের খুবই মানে গাটা ভারী হয়ে এসেছিলো। আমাদের যেন মনে হচ্ছিলো যে যার ঘটনা সেই যেন আমাদেরকে দূর থেকে দেখছে বা আমাদের সঙ্গে পাশে বসে আমাদের ঘটনা শুনছে। কারণ আমাদের প্রত্যেকেরই গা ভারী হয়ে এসেছিলো এবং গায়ে সবার কাটা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, তারপর আমরা উঠে চলে আসি, কারেন্টও চলে আসে, আমরা রাতেরবেলা ডিনার করে শুয়ে পড়ি, ঠিক আছে। তো তারপরে পরদিনকে রাতেরবেলা শুয়ে আছি, সেদিনকেই রাতেরবেলা শুয়ে আছি, এবং শুয়ে আমরা দুজনে কথা বলছি, আমি আমার বন্ধু পৌলমী বলছে ভাই ঘটনাটা যেটা বললো, এই যে আমবাগানের ঘটনা, এই আমবাগানটা কোথায়? তখন আমি বললাম এই তো আমাদের বাড়ি থেকে 2 মিনিট হাঁটলে আমবাগানটা পড়ে। ওই যে গাছটার কথা বলছি সেই গাছটা আমবাগানের একদম শেষ প্রান্তে, একটা বিশাল বড়, প্রায় 300-400 বছর পুরনো ওই গাছটা। হ্যাঁ, ওই গাছটারই ঘটনা বলছিল। অনেক গাছ আছে আমবাগানে, কিন্তু ওই গাছটা সব থেকে পুরনো। তো তখন হচ্ছে ও আচ্ছা বলে নিজেদের মতো কথাবার্তা বলতে বলতে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিনকে সকালবেলা আমাদের তো যেহেতু আমাদের কোনো কাজবাজি নেই সেরকম, তো আমরা ঠিক করলাম আমরা যারা বাচ্চারা রয়েছি আর কি, তারা মিলে একটু গ্রামটা ঘুরবো। হ্যাঁ, তো আমরা সেই মতো ব্রেকফাস্ট করে বেরোলাম। বেরিয়েই আমাদের যেতে যেতে আমাদের রাস্তায় বললো সেই আমবাগান। এই আমবাগানের ঘটনা আমাদের আগামী মানে গতকালে ঠাকুমা আমাদেরকে বলেছিল। তো আমরা ঢুকলাম আমবাগানে, ঢুকে এদিক ওদিক দেখছি জিনিসপত্র, মানে গাছ ফাছ দেখছি, কেউ কেউ রিল করছে, ভিডিও বানাচ্ছে, এইসব করছে। তো আমি আর আমার বন্ধু পৌলমী দুজনে একটু ওই গাছের দিকটা গেছিলাম দেখার জন্য, যে আমাদের দুজনেরই কৌতূহল ছিল যে কী এমন গাছ দেখি। কারণ আমি মানে ছোটোবেলায় এখানে বড় হলেও খুব একটা বেশি সময় এখানে থাকিনি, এবং সুতরাং আমি এখানে এইসব কিছু জানিও না যে এত কিছু মানে আমবাগানে এইসব ভূত রয়েছে এইসব, ঠিক আছে। তো আমরা সেখানে সে আমবাগানের কাছে গেলাম, যাওয়ার সঙ্গেই আমার গাটা ভীষণই একটা ভারী হয়ে আসে। আমার মনে হচ্ছিলো যে কিছু একটা আছে, এবং ঠাকুমা যেটা বলছিল সেটা একেবারেই মিথ্যে নয়, ফেলে দেওয়ার মতো না, ঠিক আছে। গাটা ভীষণই ভারী হয়ে এসেছিলো। তো জায়গাটা কিন্তু অস্বাভাবিক সুন্দর, একটা আমবাগান, মানে আমবাগানের খোলা মাঠ, সেখানে একটা এরকম এত সুন্দর একটা প্রাচীন একটা গাছ রয়েছে, এবং তার পেছনের দিকেই একটা বিশাল বড় নদী বয়ে যাচ্ছে, একদম পুরো নদী বলতে কি একদম পুরো নীল জল যেটাকে বলে, ঠিক আছে। ভীষণ ঠান্ডা জায়গাটা, মানে শীতকাল তো ছিলই, কিন্তু গরমকালেও যদি কেউ ওই জায়গাটা যায় খুবই একটা আরাম পাবে আর কি, এরকম একটা জায়গা। আর যে গাছের পাতা যেগুলো ছিল অনেকটা বিস্তৃত ছিল, যেহেতু ছায়াটা অনেক জায়গা জুড়ে পড়ছিল আর কি। তো তখন আমাকে পৌলমী বলে যে ভাই কয়েকটা ছবি তুলে দে না। তো সে কয়েকটা প্রথমে 2-3টে ছবি তোলার পরে আমাকে বলে যে তুই তুলবি না, তুই দাঁড়া, আমি তোকে তুলে দিচ্ছি ছবি। তো আমি বললাম যে না আমি তুলবো না, কারণ আমার শরীরটা তখন বেশ ভারী হয়ে আসছিলো, আমার ভালো লাগছিলো না জায়গাটা আর কি ওরকম। তখন সে আমাকে বলে যে তুই তুলবি না কেন? তখন বললাম যে না ভাল লাগছে না।
তখন সে আমাকে বলে, ঠিক আছে তুই তুলবি না যখন, তাহলে আমাকে কয়েকটা তুলে দে। এই বলে সে সে গাছের সামনে যায় এবং চুলটাকে খুলে ফেলে। এবার চুলটাকে খুলে ফেলার পরেই সে ওখানে দাঁড়ায়, ঠিক আছে। এইবার কি হলো বুঝতে পারলাম না, হঠাৎ করে সে কেমন থম মেরে দাঁড়িয়ে গেল, মানে ছবি তুলছিল, তুলতে তুলতে হঠাৎ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়লো। আমি বললাম, কী রে, কী হলো? কোনো সাড়া নেই। আবার জিজ্ঞেস করলাম, পৌলমি কী হয়েছে? আবার কোনো সাড়া নেই। আমি কাছে যেতেই যখন তার হাত ধরে ঝাঁকালাম, তখন বললো, কী হয়েছে? তোর কী হয়েছে, এরকম করে চুপ করে দাঁড়িয়ে বললি? বললাম, কোথায় আমি দাঁড়িয়ে বললাম, তুই তো ছবি তুলছিলি, নাহলে পোজ দিচ্ছিলাম। বললে, এই যে আবার কেমন পোজ, তুই আমাকে উপরে চুপ করে দাঁড়িয়েছিলি, তোকে ডাকছি, তুই সারা শব্দ দিচ্ছিস না। তখন সে বলে, না না কিছু না। এই বলে সে আবার বলে যে, দেখ নদীটা কি সুন্দর, একটু নদী পাড়ে বসি চল। হ্যাঁ কিছুক্ষণ আমি বসছি, তুই একটু ছবি তুলে দে, পেছন থেকে নিবি আর সামনে থেকে নিবি, সাইড দিয়ে। তখন আমি তো তাকে বলতেও পারছি না যে আমার কাটা ভারী হয়েছে, শরীর খারাপ লাগে, যদি বাড়ি চল। সে ছবির পর ছবি তুলেই যাচ্ছে। তো আমি তখন তাকে বলি, ঠিক আছে তাড়াতাড়ি তো তুলে নিয়ে বাড়ি যাই। হ্যাঁ এবার সে তুলে বসেছে, বসে পা দোলাচ্ছে বেশ সুন্দর, আর আমি তার পেছন থেকে সাইড দিয়ে ছবি তুলে দিচ্ছি। পা ধরাতে ধরাতে আমি দেখলাম হঠাৎ করে সে কেমন মানে নিশ্চুপ হয়ে গেল। মানে কিছু জিনিস চলতে চলতে যেমন হঠাৎ করে যদি কিছু বন্ধ হয়ে যায় যেরকম লাগবে, ঠিক সেরকমই সে পাটাকে দৌড়াতে দৌড়াতে ওরকম একদম পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়লো। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, কী রে কী হলো? আবার পেছন থেকে আবার ডাকছি। আবার যখন তাকে ধাক্কা মারলাম, তখন আবার সে উঠে বসলো। উঠে বসে বলছে, কী হলো, ধাক্কা মারছিস, পড়ে যাবো তো। তখন আমি তাকে বললাম যে, তুই তো আবার ওরকম স্ট্যাচুর মতো হয়ে গেছিলি, তোকে আমি আবার ডাকছিলাম, তুই কোনো সাড়া শব্দ দিচ্ছিলি না। তখন বলছে, কেন আমি স্ট্যাচুর মতো হয়ে যাবো, আমি কি পাগল নাকি? এইসব সে বলছে। আর যদি তুই পাগল কিনা আমি করে আনবো, কিন্তু তুই তো হচ্ছিলি, আমি তোকে ডাকছি, তুই কোনো সাড়া শব্দ দিচ্ছিস না। তখন ঠিক আছে ভাত দে, বাড়ি চল। তখন সে বলে, ঠিক আছে চল বাড়ি। এই বলে আমরা চলে এলাম বাড়িতে, ঠিক আছে। এইবারে আমি ভাবছিলাম একবার বলি যে, তোর কি এরকম কিছু ফিল করেছিস? তখন সে বলে, না আমি তো এরকম কিছু ফিল করিনি। হ্যাঁ তখন সে আমাকে জিজ্ঞেস করে, কেন তুই কিছু ফিল করেছিস? তখন আমি তাকে বলি যে, হ্যাঁ আমি ওখানে যাওয়া মাত্রই আমার গাটা কি ভীষণই ভারী হয়ে গেছিলো, এবং কেমন একটা মনে হচ্ছিলো যে ঠাকুমা যেগুলো বলছিল সেগুলো প্রত্যেক কটা কথা মিথ্যে নয়, হ্যাঁ ফেলে দেওয়ার মতো না। তখন পৌলমী বলছে যে, ধুর তুই এইসব বিশ্বাস করিস, ভুলভাল জিনিসপত্র যত, হ্যাঁ এরকম করে সে বলতে লাগছে। এবার সেদিনকে রাতের বেলা আমি শুয়ে রয়েছি, মানে হঠাৎ করে আমি শুনতে পেলাম যে কারোর একটা গলার শব্দ, ঠিক আছে। এবার আমার ঘুমটা ভেঙে যায়। এবার আমি যখন চোখ খুলে তাকাই, তখন দেখি আমার পাশে আমার বন্ধু পৌলমী শুয়ে রয়েছে, এবং সে হঠাৎ করে বলছে যে, আসছি আসছি আমি আসছি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, তুমি যেও না। এরকম সে বলতে লাগছে, ঘুমের ঘোরেই বলছে। এবং সে উঠে বসলো। উঠে বসার পরে সে বিছানা থেকে নামলো। আমি তাকে ডাকছি যে, পৌলমী কী হলো, কোথায় যাচ্ছিস? এরকম করে সে ডাকছি, কিন্তু সে একই কথা বলে যাচ্ছে বারবার যে, তুমি যেও না, আমি আসছি, তুমি যেও না, আমি এক্ষুনি আসছি, আমি শীঘ্রই আসছি, তুমি এক্ষুনি আসছি, কোনো সময় নষ্ট করবো না, আমি শুধু একবার দেখা করেই চলে আসবো, এরকম করে বলছে। সে বলেই যাচ্ছে এক নাগাড়ে। হ্যাঁ তো তখন দেখলাম সে এরকম বলতে বলতে পুরো ঘর থেকে বেরিয়ে গেছে। আমার যে ঘরে আমরা শুয়েছিলাম সেই ঘর থেকে বেরিয়ে গেছে। এবার আমি বুঝতে পারছিলাম না, আমি ডেকেই যাচ্ছি পেছন দিয়ে কনস্ট্যান্টলি, কিন্তু তা কোনো রকম কোনো সাড়া শব্দ সে দিচ্ছে না। এবার আমিও তার পেছন বেরোলাম, বেরিয়ে দেখি সে ছাদের দিকে যাচ্ছে। এবার আমি বেশি জোরে ডাকতেও পারছি না, কারণ সবাই ঘুমাচ্ছে এবং শীতকাল, একটু জোরে ডাকলেই সবাই উঠে পড়বে। আমি আস্তে আস্তে করে যাচ্ছি এবং তাকে পেছন থেকে ডাকছি, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই, তার কোনো হুঁশই নেই। আমার মনে হচ্ছিলো সে তার হয়তো ঘুমের ঘোরে হাঁটার কোনো অভ্যাস রয়েছে, রোগ রয়েছে, কিন্তু আগের দিন তো সেরকম করেনি। যার এরকম রোগ থাকবে ঘুমের ঘোরে হাঁটার, সে তো প্রত্যেক দিন হাঁটবে, কিন্তু আগের দিন তো করেনি। তখন আবার মনে হলো যে আগের দিন কেউ করেছিল, আমি কি বুঝতে পারিনি, এরকম করে সে মনে হতে লাগলো। তারপর দেখলাম সে ছাদের দরজাটা খুলে ছাদে ঢোকার পরে যেই দিকটা দিয়ে সেই গাছটা দেখা যায়,
ওই নারকেল কেন ওই আম গাছটা দেখা যায়, সেই দিকে সে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে দুটো হাত দুদিকে বাড়িয়ে দিল, মানে কাউকে হাত করলে, কাউকে জড়িয়ে ধরলে যেরকম হবে সেরকম করে এরকম ভঙ্গিমা করলো। করার পরে সে ওখানেই বলতে লাগলো যে তুমি আবার কবে আসবে বলো, তুমি আবার কবে আমার সাথে দেখা করবে বলো, তুমি আমি তোমায় খুব মিস করব, এই করব, এইসব সে বলতে লাগলো। আমি পেছন থেকে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। অনবরত আমি তোকে ডেকে যাচ্ছি যে তুই এসব কী বলছিস, কার সাথে কথা বলছিস, কেন করছিস, হ্যাঁ এইসব বলে যাচ্ছি। আমি কিন্তু বুঝতে পারছি যে তার চোখটাও অবধি খোলা। হ্যাঁ, তখন আমি ভাবতে লাগলাম চোখ খুলে তো মানুষ কেউ হাঁটে না ঘুমের ঘোরে। হ্যাঁ, তারপর দেখলাম কিছুক্ষণ পরেই, প্রায় 5 মিনিট এরকম হওয়ার পরেই সে কিন্তু ওখানে মানে ছাদের যে মেঝে সেখানে মাথা ঘুরে না, অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার আমি বুঝতে পারছিলাম না আমি কী করবো সেই সময়। হ্যাঁ, আমি কী করলাম, আমার বড় কাকাকে ডাকলাম। বড় কাকা এলো ওপরের ছাদে এবং তাকে অনেকবার করে ডাকতে লাগলো, তার চোখে মুখে জল দিল, তারপরেও তার কোনো হোশ ফেরার নাম নেই। হ্যাঁ, আমি তখন বড় কাকা কী করে, তাকে চ্যাংদোলা করে তুলে ঘরে নিয়ে আসে, আমাদের ঘরে নিয়ে আসে, আমার ঘরে এসে তাকে শুয়ে দেয়। তখন সময় প্রায় 2:30 কি 3টে বাজে। ঠিক আছে, শোয়ানোর পরে আমিও শুয়ে পড়ি তার পাশে। সকালবেলা যখন আমি উঠি দেখি তার গায়ে ভীষণ জ্বর, মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না এরকম। আমি বললাম যে তাকে আমি তখন ডাকিনি, যে ডাকলেই বা কী হবে, সে তো উঠবেও না। হ্যাঁ, সেই জন্য আমি তাকে ডাকিনি। এবার কি হলো, আমি ফ্রেশ হয়ে এলাম, এসে ব্রেকফাস্ট করার জন্য ওকে আবার ডাকতে এলাম যে একবার ডাকি, যে ওষুধ তো খেতে হবে, তার জন্য তো খাওয়ার দরকার। তো আমি তাকে ডাকতে আসবো এই ভেবেছি, কিন্তু তার শরীর এতটাই খারাপ যে সে মাথা তুলে উঠতে পারছে না, মানে তাকাতেই পারছে না, এরকম তার শরীরের অবস্থা। ঠিক আছে, তার বাড়িতে এখনও অবধি কিছু জানানো হয়নি এবং সে বলছিল যে তার বাড়িতে কিছু না জানানোর জন্য, কারণ তারা চিন্তা করবে। তো আমি সেজন্য কিছু জানাইনি এবং আমার মা বলছিল বারবার যে ওর বাড়িতে একবার খবর দে, কিন্তু আমি বললাম যে না, ও তো জানাতে বারণ করছে চিন্তা করবে বলে। তারপরে আর কিছু এই বিষয়ে মা আর কিছু বলেনি। তারপরে কোনোভাবে তাকে মাথাটা একটুখানি হলেও তুলে কোনোভাবে তাকে খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পর সে আবার শুয়ে পড়েছে। ঠিক আছে, সন্ধেবেলার দিকে আমি যখন মানে সব একসাথে গল্প করছি, কিন্তু ও মানে আমার যে বন্ধু পৌলমী, সে কিন্তু আমার ঘরে শুয়েছিল, সারাদিন সে শুয়ে রয়েছে। আর আমরা যারা ছিলাম আমরা নিজেদের মতো গল্প করছি। আমি যখন কিছু একটা কারণে আমি আমার ঘরে ঢুকলাম। হ্যাঁ, ঢোকার সঙ্গে সময় দেখি যে পৌলমী ঘরে নেই। আর যে কী হলো, যার এতটা শরীর খারাপ সে এখন কোথায় গেল, সে কি বাথরুমে গেল? কিন্তু বাথরুমে গেলেও তো সে আমাকে ডাকবে, কারণ আমি তাকে বারবার বলেছিলাম যে কোথাও কিছু দরকার হলে আমাকে ডাকবি। হ্যাঁ, তো আমি বাথরুমে গেলাম, দেখলাম বাথরুমে নেই। ব্যালকনিতে গেলাম, ব্যালকনিতে নেই। এদিক ওদিক সব জায়গায় খুঁজলাম, কোথাও কেউ নেই, মানে কোথাও সে নেই। তারপর আমি একবার আমার কাকাকে বললাম, কাকাও সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সে নেই। এই শরীর খারাপ নিয়ে, যে সে উঠতে পারছিল না শরীর নিয়ে এত জ্বরে, সে গেল কোথায়? তারপরে দেখলাম সেটা দেখে একদম পুরো মাথা ভিমড়ি খেয়ে গেছে। দেখলাম সে ওই যে আম গাছে রয়েছে, সে আম গাছের দিকে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, আমরা তাকে পেছন দিক দিয়ে ডাকছি যে ওই পৌলমী কোথায় যাচ্ছিস, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। ঠিক আছে, সে একভাবে হেঁটে চলে যাচ্ছে ওদিকে, মানে অন্ধকার রাস্তা, কোনো দিকে আলো নেই, কিছু নেই। হ্যাঁ, ঠিকভাবে দেখাও যাচ্ছে না রাস্তাঘাট, তারপরেও সে এরকমভাবে চলে যাচ্ছে একা। এই পরে আমরা কি করবো বুঝতে না পেরে তার পেছন নিলাম, আমি আর বড় কাকা দুজনে পেছন নিলাম, এবং আমার সঙ্গে পিসেমশাইয়ের যে ছেলে সেও ছিল, আমরা তিনজনে তার পেছন নিলাম। আমরা দেখলাম যে সে ওই পেছনেই গাছটায়, মানে যে বড় গাছটা ছিল আমবাগানে, ওই গাছটায় ছিল, যেটাকে ঘিরে এত সব ভৌতিক ঘটনা, সেখানে গেল। যাওয়ার পরে সে গাছটাকে জড়িয়ে ধরার পরে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমরা বুঝতে পারলাম না জিনিসটা কি হলো। আমরা শিগগিরই তার কাছে গেলাম। কাছে যাওয়ার পরে তাকে ডাকছি, কোনো সাড়া শব্দ নেই। তাকে আবার তুলে এনে ঘরে আনলাম, ঘরে তাকে শুয়ে দিলাম। রাতেরবেলা খাওয়া দাওয়া করে আমরা দুজনে শুয়েছি। সে শরীরটা একটু ঠিকঠাক ছিল।
সে ডাইনিং টেবিলে আসতে পারেনি, কিন্তু সে বিছানাতেই উঠে কোনো রকমে খেয়েছে আর কি। এবং তাকে যখন ওই বিষয়ে জানালাম, সে একেবারে হতবাক, মানে সে কিছু জানেই না সে কী সব কী করেছে, ঠিক আছে। তো তাকে জানানোর পরে সে কিছু বুঝতে পারছে না এবং সে একটু লজ্জায় পড়ে গেছিলো, কারণ সে ঘুরতে এসে আমাদেরকে এত মানে এইসব করছে আর কি। তো তার জন্য আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে, সে বুঝতে পারছে। তো সেই জন্য সে নিজেকে একটু লজ্জায় পড়ে গেছিলো আর কি। তারপর রাতেরবেলা আমরা শুয়ে আছি, আমি সেদিনকে রাতেরবেলা শুয়ে শুয়ে একটা সিনেমা দেখছিলাম, কম্বল চাপা দিয়ে সিনেমা দেখছিলাম। এবং সিনেমার শেষে যখন আমি ঘুমাবো, সেই সময় আমি যখন আমার কান দিয়ে হেডফোনটা খুলেছি, আমি শুনতে পেলাম যে গুনগুন করে কেউ যেন গান করছে আমার ঘর থেকে। আমি বুঝতে পারলাম যে আমার ঘর থেকে এত রাতে কে গান করছে এরকম করে, ঠিক আছে। তখন কি হলো, আমি কম্বলটা যখন আমার মাথার উপর দিয়ে সরালাম, দেখলাম আমার ঘরে যে মানে আরাম কেদারাটা রয়েছে, সেইখানে কেউ একটা বসে রয়েছে এবং 3 মাথা এক করে, মানে 2 হাঁটু আর মাথাটাকে এক করে সেখানে বসে রয়েছে এবং চেয়ারটাকে একবার বারবার সামনে পেছনে করছে, ঠিক আছে। আমি যখন পাশে তাকালাম, দেখলাম সেখানে পৌলমী নেই। তো আমি পরিষ্কার হয়ে গেলাম যে ওরা পৌলমী রয়েছে। তো আমি তাকে বারবার করে ডাকছি যে পৌলমী কী করছিস ওখানে, গান করছিস কেন, ঘুম পাচ্ছে না, ঘুমিয়ে নে। হ্যাঁ, সারাদিন সকালে শরীর খারাপ, তুই এখন ওখানে বসে বসে গান করছিস, হ্যাঁ কী হয়েছে তোর, এরকম করে সে বলে যাচ্ছে, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। সে এক নাগারে ওই গুনগুন করে গান করছে, কিন্তু কী গান করছে কিন্তু বোঝা যাচ্ছে না। তারপর যখন আমি লাইট জ্বালাই, দেখলাম সে একদম পুরো স্ট্যাচুর মতো হয়ে গেল, ঠিক আছে। তার মাথাটা একদম পুরো নিচের দিকে, চুলগুলো দুদিক দিয়ে ঝুলছে, হ্যাঁ। আর যে হাতগুলো দিয়ে ওই আরাম কেদারের যে হাতলগুলোকে এরকম করে আঁচড়াচ্ছে, মানে আঁচড় মারছে। আর বললাম যে কিরে কী হয়েছে, তুই ওরকম করছিস কেন, চুলগুলোকে খুলে ওরকম, হ্যাঁ। তখন সে আমাকে বলে যে তোর ঠাকুরদার জন্য আমি ওর সাথে থাকতে পারিনি, বুঝতে পারলি, আমাকে মরতে হয়েছে শুধুমাত্র তোর ঠাকুরদার জন্য, হ্যাঁ। তো এবার কি হবে, এবার আমি তোকে মারবো, হ্যাঁ। আমি আমার যে ছিল, হ্যাঁ, আমরা দুজনে আলাদা হয়েছি শুধুমাত্র তোর ঠাকুরদার জন্য। আমি এখানে কি করতে এসেছি বলতো, আমি এখানে এসেছি তোর পুরো পরিবার নষ্ট করতে, পুরো সবাইকে ধ্বংস করতে, হ্যাঁ। আমি সবাইকে যতক্ষণ না ধ্বংস করব ততক্ষণ আমি এখান থেকে যাব না, ঠিক আছে। প্রথমে তোকে দিয়ে আমি শুরু করব, এই বলে সে উঠে দাঁড়ায়। এই যে কথাবার্তাগুলো বলছিল পৌলমী, এগুলো কিন্তু পৌলমীর গলায় না, পৌলমীর গলায় একটু ভারী টাইপের, আর এইগুলো যে বলছিল একটা অন্যরকম একটা গলা, ঠিক আছে। তো এই গলাটা শুনে আমি খুবই অবাক হয়ে যাই যে এই গলায় পৌলমী কথা বলছে কী করে, আর এইসব বলছি বা কি। আমি তখন তাকে বারবার জিজ্ঞেস করি, এই পৌলমী কী বলছে এইসব। তখন সে বলে, পৌলমী সেটা কি, আমি তো পৌলমী না, আমি তোকে মারবো, তারপর আরেকজনকে মারবো, এই করে করে আমি তোদের পুরো পরিবার নষ্ট করব। তোর ঠাকুরদার জন্য আমি বাঁচতে পারিনি, আমি তোর ঠাকুরদার জন্য একসাথে থাকতে পারিনি তার সঙ্গে। এবং করে সে ক্ষিপ্ত, মানে কথা বলতে বলতে সে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে ক্রমাগত। আমার ভীষণই ভয় লেগে গেছিলো আর কি ওই সময়টা। তার আচরণ দেখে, তার চোখের ভঙ্গিমা দেখে ভীষণ ভয় লেগে যায়। এবং আমি কি করি, ঘর থেকে বেরিয়ে দরজাটাকে বাইরে ছিটকানি দিয়ে দিই এবং গিয়ে বড় কাকাকে ডাকি। বড় কাকা আমার সঙ্গে আমার ঘরে আসে। ঘরে এসে যখন আমি দেখলাম যে ওই চেয়ারের সামনে পৌলমী সেন্সলেস হয়ে অবস্থায় পড়ে রয়েছে, ঠিক আছে। আমরা তাকে তুলি এবং আমি তখন ঠিক করি যে ওই রাতে ওর সঙ্গে ওখানে থাকা যাবে না, শোয়া যাবে না। আমি কী করি, ওই রাতে ওখানেই রেখে দিই, হ্যাঁ, বাইরে ছিটকানি দিয়ে, আর আমি বাবা মার ঘরে চলে যাই। ঠিক আছে, পরের দিনকে সকালবেলা সব ঠিকঠাকই ছিল। আমি ওকে ডাকলাম, হ্যাঁ, ওকে ডেকে সব কিছু বললাম, রাতেবেলা এই কী করছিলি, কী সব বলছিলি তুই ভুলভাল। তখন ও বলে যে কেন এসব হচ্ছে, হ্যাঁ। আমি বললাম যে জানি না কি হচ্ছে এইসব, হ্যাঁ। তারপরে সব ঠিকঠাকই ছিল কিছুক্ষণের জন্য। তারপরে দেখলাম যে হঠাৎ করে তাকে আবার সেই একইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব দিকে কোথায় গেল খোঁজাখুঁজি হচ্ছে, কিন্তু কেউ তাকে খুঁজে পাচ্ছে না। আবার যখন সেই
আম বাগানের দিকে যাওয়া হয়, দেখলাম সে ওই আম বাগানের কাছেই বসে রয়েছে একভাবে, মানে মাথাটাকে দুই হাঁটু আর মাথাটাকে এক করে সে আম বাগানের নিচে বসে রয়েছে এবং মনে হচ্ছে যেন কি সে কারোর সাথে কথা বলছে। ঠিক আছে, মানে কারোর সাথে কথা বললে যেরকম হবে সেরকমভাবে সে কারোর সাথে কথা বলছে। তাকে আবার তুলে নিয়ে আসা হয় ওখান থেকে, আবার তারপরে তাকে কী করা হয়, দড়ির সঙ্গে বাঁধা হয়। আমাদের যে আমার যে বিছানাটা ছিল সেই বিছানায় দড়ির সঙ্গে বেঁধে রাখা হয়। বাঁধার পরে যখন আমার ঠাকমা আসে, হ্যাঁ, ঠাকমাকে দেখে ওই পৌলমী ভীষণ রেগে যায়, ভীষণ, মানে সে তাকে মানে মনে হচ্ছে কোনোভাবে খোলা যাবে না এরকম অবস্থা। সে ভীষণভাবে রেগে খেপে যায় এবং বলে যে তোর বরের জন্য আমার মরণ হয়েছে। ঠিক আছে, তোর বর আমাদেরকে আলাদা করেছে, আমাদেরকে মরতে হয়েছে তোর বরের জন্য। হ্যাঁ, আমি তোর বরের জন্য মরেছি এবং আমি এবার তোদেরকে মারবো। হ্যাঁ, এক এক করে তোদের পুরো পরিবার মারবো। এবার এই বলতে বলতে সে হাত হাত আর পাগুলোকে সমানে, মানে দড়ি দিয়ে বাঁধা ছিল যেহেতু হাত পাগুলো, সমানে ছাড়ানোর চেষ্টা করছে এবং একবার সে ছেলেদের গলায় কথা বলছে, পরক্ষণেই সে মেয়েদের গলায় কথা বলছে। ঠিক আছে, মানে ঠাকমা যেহেতু বুঝতে পারে এইসব কিছু, তো ঠাকমা তখনই বলে দেয় যে পৌলমী নিজের মধ্যে নেই, হ্যাঁ, ওর মধ্যে এমন কেউ রয়েছে যে ওকে চালনা করছে। তখন সবাই বুঝতে পারে যে কী ঘটনা, কী কেস। তো ও বারবার ওরকম হাত পাগুলোকে ছাড়ানোর চেষ্টা করেছে, মানে তার শরীরে এখন ভীষণই শক্তি, সে ভীষণ অন্যরকম একটা শক্তি তার শরীরে, সেজন্য সে এক এক ইয়ে ছটকায় সে দড়ি ফড়িগুলো সব ছিঁড়ে দেয় এবং দড়ি যখন ছিঁড়ে দেয় সবাই ভয় পেয়ে যায়। এবার সে তাদের দিকে এগিয়ে আসবে এই ভেবে, এবং তখন সবাই কী করে, এক এক করে সব ঘর থেকে বেরিয়ে দরজাটাকে বাইরে দিয়ে আবার ছিটকানি দিয়ে দেয়। ঠিক আছে, এবার তারপরে সেদিনকে রাতেরবেলা তারপর কিছুক্ষণ পরে দেখা গেল যে সে ওই ঘর থেকে কোনো আর আওয়াজ আসছে না, সব ঠিকঠাক রয়েছে। সন্ধেবেলার পর থেকে ওই ঘর থেকে আবার ধূপ ধাপুর আওয়াজ, মানে কেউ মনে হচ্ছে দরজাটাকে পেটাচ্ছে, মানে কেউ বলতে কি পৌলমী দরজাটাকে পেটাচ্ছে বাইরে থেকে, বারবার ধরে আওয়াজ করছে। হ্যাঁ, আমি ওই দরজার সামনে একবার গেলাম, গিয়ে শুনতে পেলাম যে সে বলছে আমাকে খুলে দে, যদি বাঁচতে চাস তো আমাকে দরজাটা খুলে দে, আমি কথা দিচ্ছি আমি কারোর কোনো ক্ষতি করব না, দরজাটা খুলে দে। আমি কিন্তু যদি না খুলিস, আমাকে যদি খুলতে হয় আমি কিন্তু পুরো পরিবার ধ্বংস করে দেবো, ভালো কথা বলছি, দরজাটা খুলে দে, এরকম করে সে বলতে লাগছে। ঠিক আছে, এরপরে কি হয়, কেউ তো ওখানে যাওয়ার সাহস পাচ্ছিল না। এবার সবাই বলছে যে মেয়েটাকে তো কিছু খেতে দিতে হবে, মানে পৌলমী যে রয়েছে তাকে তো খেতে দিতে হবে রাতেরবেলা। হ্যাঁ, তো কে যাবে তার কাছে? হ্যাঁ, কারোর কোনো সাহস নেই তার কাছে যাওয়ার। ঠিক আছে, তো অত বেশি না ভেবে, হ্যাঁ, নিজেদের মতো কাজ করে সবাই নিজেদের মতো ঘুমিয়ে পড়ে আর কি। ঠিক আছে, রাতের বেলা বড় কাকি যখন ওই ইয়েতে আসে, ডাইনিং রুমে আসে, সে দেখে যে পৌলমী মাছের মধ্যে যে সব মাছ মাংসগুলো রয়েছে পরের দিন পৈতের যে অনুষ্ঠানে মাছ মাংসগুলো, সেগুলো ফ্রিজ থেকে বার করে কাছে কাছে চিবিয়ে খাচ্ছে। ঠিক আছে, ফ্রিজের দিকে মুখ করে ওগুলো সব বার করে কাছাকাছি চিবিয়ে খাচ্ছে। কাকি ওই দেখে ভীষণ জোরে চিল্লিয়ে ওঠে এবং ওই চেল্লানোর শব্দ শুনে সবাই চলে আসে আমরা ওই ডাইনিং রুমে, এসে দেখছি এরকম অবস্থা। এবং তখন পৌলমীর যা মুখের মানে ভঙ্গিমা, তার দেখে মনে হচ্ছে যে আমরা খুব বড় ডিস্টার্ব করেছি তাকে, সে খাচ্ছিল এবং আমরা তাকে খেতে দিইনি, আমরা তাকে ডিস্টার্ব করেছি, এরকম একটা ভাব। ঠিক আছে, এরপর আমরা চলে আসি ওখান থেকে, আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব। হ্যাঁ, কিন্তু তাকে তো বাঁচাতে হবে ওখান থেকে, তাকে তো ওরকম করে তাকে রেখে দেওয়া যায় না। তখন ঠাকমা বলে যে ওকে কিছু করিস না, এখন ওকে রেখে দে, ও নিজের মতো খাক। ঠিক আছে, তারপরে ঠাকমা একটা রুদ্রাক্ষ বার করে, তার ঠাকুরের যে সিংহাসন রয়েছে সেখান থেকে একটা রুদ্রাক্ষ বার করে। রুদ্রাক্ষটা প্রথমে ভোলে আবার তার পায়ে ছুঁয়ে একটু গঙ্গা জল তার মধ্যে ছিটিয়ে সে বলে সে এই রুদ্রাক্ষটা তাকে পেছন থেকে গিয়ে গলার মধ্যে পরিয়ে দেয়, যাতে সে কিছু করতে না পারে, অ্যাটলিস্ট আজকের রাতটা কিছু করে তাকে আটকাতে যাবে, যাতে পরদিনকে সেকে তান্ত্রিককে বলে ডাকবে। ঠিক আছে,
তো কে যাবে, বড় কাকা একটু বেশি সাহস, তো বড় কাকা কী করলো, পেছন থেকে রুদ্রাক্ষটা গিয়ে ওর মানে গলার মধ্যে ছুঁড়ে পরিয়ে দেয়। হ্যাঁ, পড়ানোর সঙ্গে সঙ্গেই সে পৌলমী কীরকম কাতরাতে শুরু করে, যেন মির্গি উঠে গেলে যেরকম মানুষ কাতরায়, এবং কাতরাতে সে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। ঠিক আছে, পড়ে যাওয়ার পরে সে বুঝতে পারছে না তাকে এবার কী করা হবে। তো দুজন মিলে চ্যাংদোলা করে তাকে আবার সে আমার রুমে পাঠিয়ে দেওয়া হয়। রুমে গিয়ে সে শুয়ে দেওয়া হয়, আবার দড়ি ফড়ি দিয়ে বেঁধে রাখা হয়। তারপরে পরের দিনকে, ঠিক আছে, যখন তান্ত্রিককে ডাকা হয়, তান্ত্রিক এসে বলে যে মানে তান্ত্রিক এসে শুধু ঘরে পা দিয়েছে, পা দেওয়ার সঙ্গে সঙ্গেই সে বলছে যে ওরে বাবা আমি পারবো না, এ ভীষণ ভীষণ ভয়ঙ্কর, আমার দ্বারা সম্ভবই না, হ্যাঁ আমি পারবো না এইসব করতে বাবা। হ্যাঁ, এই বলে সে একটা বার দিয়ে আবার বার করে নিয়ে আবার চলে গেল। তখন বড় কাকা বলছে আপনি কী বলছেন এসব, আপনি পারবেন না কেন? বলছে ও ভীষণই ভয়ঙ্কর, আমার দ্বারা এসব সম্ভব না ওকে তাড়ানো। হ্যাঁ, তখন যেতে যেতে সে একটা জল দিয়ে গেছিলো আর কি, জলটা দিয়ে বলে যে এই জলটা রেখে দাও, যদি যখন বেশি বাড়াবাড়ি করবে তখন ওই জলটা ছিটিয়ে মারবে, একটু হলেও শান্ত হবে, কিন্তু একবারে পুরোপুরি আমি ওকে ক্লিয়ার করতে পারবো না। হ্যাঁ, তখন সে বলে যে মানে বড় কাকা বলে যে অন্য কারো কি কোনো খোঁজ দিতে পারবেন যার দ্বারা একটা সম্ভব? তখন সে একজনের খোঁজ দেয়। হ্যাঁ, তো তার সঙ্গে বড় কাকা কথা বলে যে আজকে সে আসতে পারবে না, হ্যাঁ সে কালকে আসবে, সেদিনকে সে আসতে পারবে না, তার পরের দিনকে আসবে আর কি। তো এবার কি করা হবে, ওরকম শরীর মানে পৌলমীর শরীরটা একবার দেখা যাচ্ছিলো না, তার চোখ ফুক পুরো বসে গেছিলো, চোখের নিচে কালি, যেন কেউ কাজল মেখে দিয়েছে ওরকম। হ্যাঁ, হাত পা সে নিজের হাত পা চেবাচ্ছে, হ্যাঁ চিবিয়ে রক্ত বার করে দিচ্ছে, নখ ফোক একদম পুরো খুবলে দিচ্ছে, নিজের হাতের পায়ের সব নখ খুবলে দিচ্ছে, জামা কাপড় যেগুলো পরছে সেগুলো ছিঁড়ে দিচ্ছে, নিজের মাথার চুল নিজে ছিঁড়ছে, এরকম একটা পুরো ভয়ঙ্কর একটা রূপ আর কি। তো সেই সময় সবাই বলে যে ওর বাবা মাকে ডাকতে হবে। হ্যাঁ, তখন আমি বলি যে বাবা মাকে ডেকো না, ওর দিদি জামাইবাবুকে ডাকো, বাবা মাকে ডাকলে ওরা বেশি চিন্তা করবে। তখন আমি ওর দিদিকে ফোন করে সমস্ত কিছু জানানোর পরে সে তার জামাইবাবুর সাথে মানে তার বরের সাথে আসে আর কি। তারা সন্ধ্যের মধ্যেই তারা আমাদের বাড়িতে চলে আসে, তার দিদি জামাইবাবু এবং তাদের সেই জামাইবাবুর একটা ভাই এসেছিলো আর কি, 3 জনে। এবং তারা ওই রূপ দেখে মানে পৌলমীর ওই রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায়, মানে এবং তারা বুঝতে পারছে না যে এটা কে, এরকম করে তো সে আসেইনি, সে তো অন্য একটা মেয়ে এসেছিলো, আর এখানে এসে তার কী অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, জামাইবাবু তো ভীষণ রেগে গেছিলো এবং সে আমাদের সবাইকে যা নয় তাই বলে অপমান করছিল, যে একটা মেয়েকে নিয়ে এলাম আপনারা এই অবস্থা করে দিলেন, ওই অনেক কিছু বলে যাচ্ছিলো। দিদি তাকে মানে বোঝাচ্ছিলো যে আগে কথাটা শোনো, তারপর এইসব কথা বলো, ওই অনেক কিছু বলছিল। তখন আমার ঠাকুমা বলে যে আপনি এই কথাটা শুনুন, আপনি শান্ত হয়ে বসুন। হ্যাঁ, বসা বলে তখন প্রথম থেকে সে বলে যে এরকম সমস্ত ঘটনা হয়েছে। তখন এটাও বলে ঠাকুমা যে আমরা একটা তান্ত্রিককে ডেকেছি, কালকে আসবে উনি। হ্যাঁ, আসার পরে উনি পুজো করবেন, করে সব কিছু ঠিক হবে, নাহলে আর কোনো উপায় নেই। তখন জামাইবাবু বলে যে আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, সব ভূত প্রেত আপনারা মানেন, আমরা মানি না, আমরা গ্রামে থাকি না, আপনারা গ্রামে থাকেন, আপনারা মানেন, একটা ভালো ডাক্তার দেখালেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এইসব বলে। এরপরে কি হয়, সে ঠিক করে যে তাকে নিয়ে চলে যাবে, মানে সে যেহেতু গাড়ি নিয়ে এসেছিলো, তো ঠিক করে তাকে পৌলমীকে নিয়ে তারা চলে যাবে। ঠিক আছে, এরপরে তারা বেরিয়েও যায়। হ্যাঁ, আমাদের বাড়ির সবাই তাকে বারণ করেছিল যে না যাওয়ার জন্য, কিন্তু সে কারোর কথা না শুনে তারা বেরিয়ে যায়। এবং কিছুক্ষণ যাওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে তারা আবার ফিরে এসে বলে যে তাকে তারা নিয়ে যেতে পারছে না, মানে সে এতটাই ভয়ঙ্কর এবং ক্ষিপ্ত হয়ে গেছে, তাকে তারা ধরেই রাখতে পারছে না গাড়ির মধ্যে। তারা 2-3 বার গাড়ির দরজা খুলে দিয়েছে এবং গাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল। গাড়ির যে চালাচ্ছে, মানে জামাইবাবু যে চালাচ্ছিল, তাকে গাড়িও চালাতে দিচ্ছে না, বারবার তোকে তার গলা ধরে জড়ি ধরছে পেছন থেকে, গাড়ি বারবার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সেই জন্য তারা আবার ফিরে আসে সেখানে। হ্যাঁ, তখন মানে ঠাকুমা বলে যে আপনারা একটা কাজ করুন, আপনারা এখানে থাকুন রাতেরবেলাটা, পরের দিন সকালেই তো উনি আসবেন, পুজো করার পরেই আপনারা নয় ওকে সুস্থ করে নিয়ে বাড়ি যাবেন। হ্যাঁ, ও তো এখানে এসে
শরীরটা খারাপ হয়েছে, আমাদের একটা দায়িত্ব রয়েছে, তাই না? তখন তার কথা শুনে জামাইবাবু বুঝতে পারে যে হ্যাঁ, এটা ডাক্তারের কোনো কিছু তো হবে না। তা সেদিনকে রাতেরবেলা ওকে ওরকম আটকে রাখা হয়, দড়ি ফড়ি দিয়ে বেঁধে রাখা হয়। পরের দিনকে যখন ওই তান্ত্রিক আসার পরে প্রথমে পাটা ডান পা রাখে ঘরের মধ্যে, রেখে সে একদম পুরো ভ্যাবাচাকা খেয়ে যায় যে কী করে সম্ভব এটা। হ্যাঁ, এবং তারপরে পুরো ঘর একবার ঘুরে দেখার পরে তারপর সবার লাস্টে সে পৌলমীর কাছে যায়। পৌলমীর কাছে গিয়ে সে তার অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায় মানে কি, পুরো ঘাবড়ে যায় যে কী করে সম্ভব। হ্যাঁ, আর যে পৌলমী ছিল সে ঘুমিয়েছিল আর কি। যখনই সে ওই তান্ত্রিক তার ঘরে এসছে, একবারে পট করে চোখটা খুলে তাকে বলে, এই কে তুই, কী করতে এসছিস এখানে? হ্যাঁ, কী চাই তোর? চলে যা এক্ষুনি চলে যা। তোর তো ঘর পরিবার রয়েছে নাকি? তোর তো মেয়ে বাচ্চা রয়েছে। হ্যাঁ, চলে এখান থেকে যদি ওদেরকে প্রাণে বাঁচাতে চাস। এরকম করে সে বলতে লাগে। এইসব কথায় কোনো কানে দিচ্ছিল না সে তান্ত্রিক। এবার তান্ত্রিক তখন আমাদেরকে একটা ফর্দ দিয়ে বলে, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসুন, আমি ততক্ষণে এদিকে গুছিয়ে নিচ্ছি। এবং সে গোছাচ্ছে এবং তাড়াতাড়ি করে আমার যে ছোটো কাকা, সে এইসব জিনিসপত্র নিয়ে আসছে। আমার ছোটো কাকা আমার বাবা মিলে, আমার জামাইবাবু যে ছিল পৌলমী, ও গাড়ি করে যায় এবং গাড়ি করে সব জিনিসপত্র করে নিয়ে আসে। ঠিক আছে, নিয়ে আসার পর পুজো শুরু হয়। প্রথমে তো তাকে আনাই যাচ্ছিল না পুজোর ওখানে। পৌলমীকে অনেক কষ্ট করে তাকে টেনে হিঁচড়ে গলা রুদ্রাক্ষ পরিয়ে অনেক কষ্ট করে তাকে আনা হয়। একটা গোল বাউন্ডারি করা হয়, বাউন্ডারির মধ্যে ওই পুরো তান্ত্রিক আর ওই পৌলমী দুজনে মিলে বসে যজ্ঞ করা হচ্ছিলো এবং পুজো করা হচ্ছিলো। পুজো যখন শুরু হয়, ভীষণ ভয়ঙ্কর রকমের, মানে মনে হচ্ছে ঘরের মধ্যে তাণ্ডব লীলা। ঝড় উঠে গেছে ঘরের মধ্যে, জিনিসপত্র এধার থেকে ওধার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে গাছপালা, যে বাইরের যে গাছপালাগুলো রয়েছে সেগুলো যেন মনে হচ্ছে দুলে মানে উপরে পড়ে যাবে। তারপর জানলা ফাল্লাগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, দুমদাম জানলার আওয়াজ হচ্ছে। সেই সময় সে তান্ত্রিক বলে যে আপনারা একটা কাজ করুন, আপনারা ঘর থেকে বেরিয়ে যান, বেরিয়ে দরজাটা বাইরে দিয়ে দিন। হ্যাঁ, আমরা তারপর সবাই ঘর থেকে বেরিয়ে গেলাম, দরজাটা বাইরে থেকে দিয়ে দিলাম। প্রায় 1.5 ঘন্টা পরে সে তান্ত্রিক উঠে এসে বলে যে আর কিছু নেই, সমস্ত ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু একটা তাবিজ দিয়ে বলে যে তাবিজটা কিন্তু ওকে পরে রাখতে হবে, প্রায় 1.5 থেকে 2 বছর মতো পরে রাখতে হবে। এবং পরে রাখার পরে যখন 2 বছর কমপ্লিট হয়ে যাবে, একটা অমাবস্যার দিন করে তাকে ওই তাবিজটা খুলতে হবে, খুলে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। ঠিক আছে, এরকম করে সে বলে। তখন সবাই জিজ্ঞেস করে যে কী হয়েছিল, ওর মধ্যে কী হয়েছিল। তখন সে বলে যে গাছের সামনে ওরা দুজন গেছিল, মানে পৌলমী আর আমি, সে গাছের সামনে নাকি অনেক বছর আগে একটা মানে দুটো কাপল আর কি, তারা দুজনে হিন্দু আর মুসলিম ছিল। ছেলেরা ছিল মুসলিম আর মেয়েরা ছিল হিন্দু। তো তারা দুজনে প্রেম করতো। এবার ওই সময় সমস্ত কিছু ওই গ্রামের যে মানে প্রধান ছিল সে ঠিক করতো আর কি, সমস্ত কিছু। তারা দুজনে প্রথমে মেয়ের বাড়িটা দেখে মেনে নেয়নি তাদের সম্পর্ক, সেজন্য তারা ওই যে প্রধান তার কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে তাদের এই সম্পর্ক কি মেনে নেওয়া উচিত। হ্যাঁ, কারণ যে ছেলেটা ছিল সে ছিল পাশের গ্রামে, সে ওই গ্রামের ছেলেও ছিল না। ঠিক আছে, তো তখন সেই প্রধান বলে যে না, এদের সম্পর্কে একদমই মানা যাবে না, কারণ এটা একেবারে হিন্দু গ্রাম, এবং এই গ্রাম থেকে যারা বিয়ে করে অন্য গ্রামে যাবে তারা হিন্দু গ্রামেই যাবে, এবং এই অন্য গ্রামে যারা এখানে আসবে তারা হিন্দু গ্রাম থেকেই আসবে। হ্যাঁ, এরকম করে সে বলে, এবং সেজন্য তাদেরকে তাদেরকে বলে যে তাদের কোনো বিয়ে হবে না, এই সম্পর্ক তারা কেউ মেনে নেবে না, তাদের আলাদা হতেই হবে। ঠিক আছে, এরপরেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু তারা আলাদা থাকতে একদমই রাজি ছিল না, সেজন্য তারা ওই গাছে গিয়ে দুজনে মিলে একসাথে আত্মহত্যা করে। এবং আত্মহত্যা করার পরে তারা ঠিক করে এবার ওই গাছের সামনে যারা আসে তাদের সবাইকে তারা মারবে। হ্যাঁ, এবং প্রথমত ওই যে প্রধান ছিল তাকেই তারা মেরে দিয়েছিল ওই গাছের নিচে। একবার তারা গেছিলো কোনো কারণে তার বন্ধুদের সাথে, ওই প্রধানকে ওই গাছের নিচে তারা মেরে ফেলে।
আর ওই প্রধানটাই হচ্ছে আমার দাদু, আমার ঠাকুর দাদা। এবং আমি শুনেছিলাম যে আমার ঠাকুর দাদার খুব একটা আশ্চর্য রকমভাবে তার মৃত্যু ঘটে আর কি। তো এই ঘটনা সে বলে। তো তারপর আমরা সব কিছু জানতে পারলাম এইসব বিষয়। এতদিন ঠাকমা এই সব কিছুই জানতো, কিন্তু ঠাকমা আমাদের কোনো দিন কিছুই বলেনি আর কি। আমরা বাবা মা, আমার বাবা কাকা কেউই জানতো না এইসব বিষয়, শুধু ঠাকমাই একা জানতো। ঠিক আছে। তো তারপরে ওরকম তো তান্ত্রিক চলে যায়। পৌলমীকে একদিনকে রেস্ট দেওয়া হয়। জামাইবাবু বলে যে, জামাইবাবুকে আমাদের বাড়ি থেকে সবাই বলে যে আপনারা এসছেন যখন থেকে যান, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, হ্যাঁ ও একদিন রেস্ট পেয়ে যাবে। তারপরে সবাই রাজি হয়ে যায়। তারপর একদিন রেস্ট করে তারা পরের দিনকে পৌলমীকে নিয়ে চলে যায়। তারপর আমরা অনুষ্ঠান শেষে আমি কিছুদিন পরে ফিরি, আমি কলকাতায় ফিরে ওর সাথে আবার দেখা করি। হ্যাঁ। তো তারপর থেকে ওর সাথে কিছু হয়নি আর কি, 2 বছর হয়ে গেছে ঘটনার, এখনও ঠিকঠাকই রয়েছে। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, এবং দয়া করে আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।